আসসালামু আলাইকুম। আমি নাইমাতুল জাহান, পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজে এবং সায়েন্স ল্যাবের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি তোমাদের পাশে। আজকের ভিডিওতে আমরা জানবো বায়োলজিতে কিভাবে ভালো মার্ক ক্যারি করা যায় এবং কিভাবে প্রিপারেশন নিলে আসলে তোমার প্রিপারেশনটা হবে সর্বোচ্চ এসএসসি বায়োলজির জন্য। এইচএসসি বায়োলজির জন্য তোমাদের যদি এ ধরনের কোনো ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে জানাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের আসলে সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে এবং কোন কোন টপিকগুলো আমাদের বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, ফলশ্রুতিতে আমাদের এইচএসসি বা ইন্টারমিডিয়েট লাইফে যেন আমরা স্মুথলি আমাদের বেসিক সহ পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলো আমরা শুরু করি। আমি দেখতে পাচ্ছি এখানে এসএসসি বায়োলজিতে চ্যাপ্টার 1, 2, 3, 4, 11, 12 এবং 13 এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছর যখন শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে সেই সময়কালীনও সিলেবাসে এইসব চ্যাপ্টার কিন্তু ছিল। তাই সিলেবাস অ্যানালাইজ করে কোন চ্যাপ্টারটাকে তোমাকে প্রথমে পড়তে হবে এবং গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা কিন্তু তোমাদের জেনে নিতে হবে। এরপর আসি পয়েন্ট 2, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস। ফর এক্সাম্পল আমি যদি বলি যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে এবং কী ধরনের প্রশ্ন আসে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। কেননা কোয়েশ্চেন অ্যানালাইজ করলে কোন কোন টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এবং কীভাবে প্রিপারেশন নিতে হবে এটা কিন্তু অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে এবং তোমার একটা ফিক্সড প্ল্যান বা হচ্ছে প্রপার প্ল্যানের সাথে তুমি কিন্তু তখন প্রিপারেশনটা নিতে পারবে। পয়েন্ট 3 হিসেবে যদি আমি বলি সেটা হচ্ছে টেক্সট বুক বেসড পড়াশোনা। আমি কখনোই টেক্সট বুকের বাইরে এক্সট্রা কোনো বই পড়তে সাজেস্ট করি না স্টুডেন্টদেরকে। প্রথম কারণ হচ্ছে টেক্সট বুকের বাইরে থেকে কিন্তু কখনোই প্রশ্ন আসে না। বিশেষ করে বোর্ড প্রশ্নের কথা আমি যদি বলি, টেক্সট বুকের বাইরে থেকে কখনোই টিচাররা প্রশ্ন করে না। যা প্রশ্ন হয় প্রত্যেকটাই বোর্ড এনসিটিভি প্রদত্ত যে বই আছে তোমাদের বায়োলজি সেই বইটা থেকেই হয়। তাই আমি বলবো যে প্রথম প্রায়োরিটি বা ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তোমাদের টেক্সট বুকই হওয়া উচিত। টেক্সট বুকের প্রতিটা লাইন, প্রতিটা টপিক, প্রত্যেকটা জিনিস যদি তোমরা বুঝে বুঝে শেষ করতে পারো তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বুস্ট আপ হবে এবং তোমাদের জন্য পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা কিন্তু আরও ইজিয়ার হয়ে যাবে। এছাড়া আমি যদি বলি টেক্সট বুকের এক্স্যাক্ট কোন জিনিসটা পড়তে হবে সেটার জন্য ইন্টারনেটে প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস আছে। তোমরা কিন্তু চাইলে ইউটিউব বা হচ্ছে যে কোনো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমরা এগুলো দেখে নিতে পারো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের স্পেসিফিক ছক, চিত্র যেগুলো পরীক্ষায় আঁকতে হয় সেগুলো কিন্তু তোমাদের প্রথম থেকে প্র্যাকটিসে থাকা উচিত। এরপর আসি পয়েন্ট নাম্বার 4, সেটা হচ্ছে মেকিং নোটস। একটা চ্যাপ্টার যখন তোমরা পড়া শুরু করো বা টিচার পড়ান বা হচ্ছে কোনো স্টাডি ম্যাটেরিয়াল দেখে তোমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করো, প্রথমবারে যদি তোমরা বই দাগিয়ে বা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে, ইম্পর্টেন্ট ছক নোট করে, পার্থক্য, চিত্র, প্রত্যেকটা জিনিস তোমরা যদি একটা নোট খাতায় তুলে ফেলতে পারো বা ডিজিটাল নোটের যুগ এখন, তোমরা ডিজিটাল নোটও করতে পারো। তো এই জিনিসটা করা থাকলে পরীক্ষার আগের দিন কিন্তু তোমাদেরকে পুরো বইটা ভাজা ভাজা করে রিভিশন দিতে হয় না এবং অল্প সময়ে কিন্তু তুমি প্রচুর টপিক কভার করে ফেলতে পারো, যার কারণে তোমার প্রিপারেশনটা হয় কিন্তু আরও মজবুত। আর এরপর পয়েন্টটা হচ্ছে ফিগার প্র্যাকটিস। অবশ্যই তোমাদের প্রত্যেকটা বায়োলজির প্রতিটা চ্যাপ্টারের ফিগারগুলোকে বিশেষ ইম্পর্টেন্স দিয়ে প্র্যাকটিস করতে হবে। কেননা বায়োলজি টিচাররা কিন্তু সৃজনশীল প্রশ্নে বিশেষ করে ফিগার দেখতে প্রচণ্ড পছন্দ করেন এবং ফিগার যদি লেবেলিং সহ, চিত্রের নাম সহ সুন্দর করে তুমি এঁকে দিতে পারো তাহলে কিন্তু তোমার অনুধাবন বা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন 3 বা 4 নম্বরে আসে সেটাতে কিন্তু তোমাদের মার্ক পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যায়। এরপর আসি পড়ার স্টাইল, যেটা নিয়ে অনেকেই কনসার্ন, কিভাবে পড়তে হবে, কোন জিনিসটা পড়তে হবে, কিভাবে, মানে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে। তো প্রথম কথা হচ্ছে বায়োলজি কিন্তু রিলেট করার বিষয়। ফর এক্সাম্পল আমি যদি অন্যান্য সাবজেক্টের কথা বলি, জিনিসটা কিন্তু তোমরা অতটা রিলেট করতে পারো না যতটা বায়োলজি করতে পারো। ফর এক্সাম্পল আমি যদি আমাদের মানব শরীরের কথাই বলি, কিডনি, তারপর আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে মানে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু তোমরা রিলেট করে পড়তে পারো। ব্যাপন, প্রসেদন, তারপর হচ্ছে তোমাদের আসসালামু আলাইকুম। আমি নাইমাতুল জাহান, পড়াশোনা করছি দিনাজপুর মেডিকেল কলেজে এবং আমি আছি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে সায়েন্স ল্যাবে। তো আজকের ভিডিওতে আমরা আসলে মূলত আলোচনা করব বায়োলজিতে আসলে ফুল মার্ক পাওয়া যায় কিনা বা কিভাবে মার্ক ইনক্রিজ করা যায় এবং কিভাবে আসলে পড়াশোনাটা আগাতে হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো ফার্স্ট পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি সিলেবাস অ্যানালাইসিস। প্রথমত তোমাদের জানতে হবে সিলেবাস কি, এটা অবশ্যই তোমরা সবাই জানো। যদি আমি এইচএসসি 26-এর কথা বলি, এইচএসসি 26-এ চ্যাপ্টার 1, 2, 3, 4, 11, 12 অ্যান্ড 13 এই 4টা চ্যাপ্টার আমি দেখতে পাচ্ছি আছে।
এরপর সিলেবাস অ্যানালাইসিস বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? সিলেবাস অ্যানালাইসিস বলতে আমি বোঝাচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে এবং কোন কোয়েশ্চেনগুলো আসলে রিপিট হয়, প্রতিটা জিনিসই কিন্তু তোমার জানা উচিত এবং সেই অনুসারে তোমাদের পড়াশোনাটা আগানো উচিত। তো এরপরে যদি আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে বলি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আইডেন্টিফাই করা। ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কোন চ্যাপ্টারগুলো কখনোই প্রশ্ন মিস হয় না। ফর এক্সাম্পল আমি যদি বলি চ্যাপ্টার 2 খুবই বড় একটা চ্যাপ্টার, কোষ এবং কোষের গঠন রিলেটেড একটা চ্যাপ্টার। এখান থেকে এটাই কিন্তু তোমাদের বেসিক বায়োলজির বেসিক বলা যায়। তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অবশ্যই পড়া উচিত এবং এই চ্যাপ্টার থেকে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে, কখনোই কোয়েশ্চেন মিস হয় না। ফর এক্সাম্পল মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, তারপর তোমার জটিল টিস্যু, সরল টিস্যু, এক্সেট্রা এক্সেট্রা, প্রচুর কোয়েশ্চেন আসে এখান থেকে, প্রচুর টপিক আছে। তাই এই চ্যাপ্টারটা কিন্তু কখনোই বাদ যায় না প্রশ্ন থেকে। তাই আমি বলবো যে প্রথমত তোমাদের ইম্পর্টেন্ট যেসব চ্যাপ্টার থেকে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে, একের অধিক কোয়েশ্চেন আসে, বা একটা স্পেসিফিক টপিক থাকতে পারে যে টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ঢাকা বোর্ডে না হোক বরিশাল বোর্ডে এসেছে, বরিশাল বোর্ড না হোক দিনাজপুর বোর্ডে এসেছে, কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নগুলো থাকে, সেই টপিকগুলো তোমাদের আসলে আইডেন্টিফাই করা উচিত এবং ইম্পর্টেন্সের সহিত এটা পড়া উচিত। এরপর থার্ড পয়েন্ট হিসেবে আমি বলতে পারি যে তোমাদের টেক্সট বুক বেসড পড়াশোনা করা। জিনিসটা কেমন? এনসিটিভি প্রদত্ত যে বইটা আছে এই বইটার বাইরে কিন্তু কোনোই প্রশ্ন হয় না বোর্ডে, তাই এই বইটাকে গুরুত্ব সহকারে পড়া উচিত। প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝে বুঝে তুমি যদি পড়ো, তোমার কিন্তু প্রিপারেশন অনেকটা এগিয়ে। এরপর আসি নোট মেকিংয়ের যে ব্যাপারটা। যখন একটা চ্যাপ্টার প্রথমবারের জন্য তুমি পড়বে, কোনো ইন্টারনেটে স্টাডি ম্যাটেরিয়াল ধরে হোক, ক্লাসে হোক, বা তুমি যদি কোনো টিউটর থাকে তোমার টিউটরের কাছে হোক, প্রতিটা জিনিসই কিন্তু তোমার নোট করা উচিত। কারণ প্রথমবার তুমি যেভাবে বুঝবে সেভাবে তুমি নোট খাতায় তুলে রাখবে এবং নোট খাতায় এক্সট্রা করে তুমি বিভিন্ন ছক, এক্সট্রা যদি কোনো পার্থক্য থাকে, বৈশিষ্ট্য থাকে, বা এক্সট্রা কোনো যদি ফিগার থাকে, সে প্রত্যেকটা ফিগার কিন্তু তুমি সেখানে তুলে রাখতে পারো এবং পরীক্ষার আগে কিন্তু এটা তোমার জন্য লাইফ সেভিয়ার হয়ে দাঁড়াবে। এরপরের টপিকটা হচ্ছে ফিগার প্র্যাকটিস। তো ফিগার প্র্যাকটিসের গুরুত্ব আসলে বায়োলজিতে অপরিসীম, এটা আসলে বলে শেষ করার মতো না। বায়োলজির টিচাররা বিশেষ করে তোমার কাছে এক্সপেক্ট করে তুমি যেন টপিক রিলেটেড যে ফিগারটা থাকবে বইতে, সেটা তুমি যেন পরীক্ষার খাতায় এঁকে আসো। কারণ প্রত্যেক বায়োলজিতে বিশেষ করে ভিজুয়ালাইজেশনের একটা ব্যাপার থাকে, কোরিলেশনের একটা ব্যাপার থাকে। তো তুমি যদি চিত্রটা এঁকে দিয়ে আসো, এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে এবং টিচার বুঝবে যে তুমি আসলে পড়াশোনাটা ভালো করে এসেছো। এবং ফিগার কিন্তু অবশ্যই লেবেলিং এবং ফিগারের নাম সহ ফিগার রাখতে হয় এবং ফিগারের সাথে যদি টপিক রিলেটেড কোনো বর্ণনা থাকে, জ্ঞানমূলক যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই দিতে হয় এবং তাহলে কিন্তু তুমি ফুল মার্ক ক্যারি করতে পারো। এরপর আসি অ্যাক্টিভ রিকলের ব্যাপারটা। প্রতিদিন তুমি সারাদিনে যা পড়াশোনা করলে, দিন শেষে কিন্তু রাতে বা সকালবেলা 30 মিনিট তুমি এটা রিকল করতে পারো যে তুমি আসলে কি পড়লে, সেই পড়াটা আসলে তোমার মনে আছে কিনা, বা কি তুমি ভুলে গেছো। সে অবশ্যই আমরা সারাদিনে যা পড়ি 7-8 ঘন্টাও যদি পড়াশোনা করি, সব পড়া আসলে আমাদের মনে থাকবে না, সেটাই খুব স্বাভাবিক। যদি মনে থাকে সেটা আমি বলবো একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সারাদিন আমি যা যা পড়লাম সে পুরোটা পড়া আমার মনে আছে কিনা বা কতটুকু মনে আছে, এটা আসলে একটু রিকলের ব্যাপার আছে। তো এটাকেই বলা হয় অ্যাক্টিভ রিকল। তুমি পড়াশোনাটাকে কতটুকু মনে আছে, যে ব্যাপারটা যে টপিকগুলো তুমি ভুলে গেছো বা তোমার মনে পড়ছে না, তুমি কিন্তু বই ঘেটে দেখতে পারো। এটা কিন্তু সর্বোচ্চ করতে তোমার আধা ঘন্টা লাগবে, বাট এই কাজটা করলে তোমার পড়াটা কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। কারণ আমরা একবার পড়া শেষ করে সেটা যদি আমরা রেখে দেই বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি আমরা সেটা রিভাইজ করতে চাই, আমরা কিন্তু অনেক টপিকে বুঝতে পারি না। নোট খাতা দেখে বা টিচারকে আবার রিকোয়েস্ট করে সেই ব্যাপারটা বুঝতে হয়। তো এর থেকে ভালো তুমি যদি অ্যাক্টিভ রিকলের সাহায্য নাও, তুমি কিন্তু জিনিসটা অনেক দীর্ঘদিন মনে রাখতে পারো এবং পরীক্ষার হলে কিন্তু তোমার খুব টাইম সেভ হয়। আচ্ছা, এবার আসি প্রতিটা চ্যাপ্টার শেষে তুমি আসলে কিভাবে প্র্যাকটিস করবে। তো প্রথমে আসি বায়োলজি এমসিকিউ প্র্যাকটিসের ব্যাপার নিয়ে। তো বায়োলজি এমসিকিউ প্র্যাকটিস, বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো, বিভিন্ন স্কুলে আসা প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো কালেক্ট করে। খুব ভালো হয় তোমার কাছে যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক থাকে। ফর এক্সাম্পল তুমি একটা টেস্ট পেপার বা গাইডের সহায়তা নিতে পারো, বা বিভিন্ন অ্যাপস আছে ফ্রিতেই, তুমি কোয়েশ্চেনগুলো এখান থেকে পেয়ে যেতে পারো। তো ওই এমসিকিউগুলো তুমি সাথে সাথে যে টপিকটা তুমি পড়া শেষ করলে সেই টপিক অনুযায়ী কিন্তু তুমি ওই এমসিকিউগুলো সলভ করতে পারো। এবং এমসিকিউ সলভ করাতে তুমি কিন্তু
যেটা হয় বেসিক্যালি আমাদের এক্সাম হলে কিন্তু মাথা কাজ করে না এবং খুব জানা জিনিসও কিন্তু ভুল হয়ে যায়, কিন্তু পড়ার সময় তুমি যদি এই এমসিকিউ প্র্যাকটিস বা সিকিউ প্র্যাকটিসগুলো করতে থাকো, এই ভুল হওয়ার পরিমাণ কিন্তু অনেকাংশে কমে যায়। এবার আসি সৃজনশীল কীভাবে প্র্যাকটিস করবে। বিগত বছরে আসা প্রশ্নগুলো কালেক্ট করে সেই প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয় এবং টিচার আসলে কিভাবে পছন্দ করেন। ফর এক্সাম্পল, কিছু টিচার আছেন যারা পয়েন্ট করে প্রশ্নের উত্তর দিলে খুব পছন্দ করেন এবং সাথে চিত্র থাকলে তো ব্যাপারটা আরও ভালো হয় এবং ফুল মার্ক ক্যারি করা কিন্তু সেক্ষেত্রে ইজিয়ার হয়ে যায়। তো এই জন্য বায়োলজিতে তুমি যদি যেসব প্রশ্নে তোমার পয়েন্ট করে উত্তর করার সুযোগ আছে সেই প্রশ্নগুলো কিন্তু তুমি অবশ্যই পয়েন্ট করে লিখতে পারো। এবং এছাড়া খাতা নিট অ্যান্ড ক্লিন করে এবং সময়ের মধ্যে লেখা শেষ করার প্র্যাকটিস করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এজন্য দিনে একটা সৃজনশীল কিন্তু তুমি প্র্যাকটিস করতেই পারো। তোমার কাছে এখন খুব বেশি সময় থাকতে পারে, কিন্তু এসএসসির আগ মুহূর্তে যে সময়গুলো, সেই সময়গুলো কিন্তু মডেল টেস্ট থেকে শুরু করে আমাদের প্রতিদিনই কিন্তু মাল্টিপল চ্যাপ্টার রিভিশন করার একটা ব্যাপার থাকে। তো তুমি যদি এখন থেকেই সে প্র্যাকটিসটা করতে পারো, জিনিসটা কিন্তু তোমার জন্য ওয়ে মোর ইজিয়ার হয়ে যায়। রুটিন বেসড পড়াশোনার ক্ষেত্রে তুমি দিনে প্রতিটা সাবজেক্টের জন্য টাইম সিলেক্ট করে দিতে পারো। যেমন আমি বায়োলজি 2 ঘন্টা পড়বো, ফিজিক্স কেমিস্ট্রি 2 ঘন্টা 4 ঘন্টা পড়বো, ম্যাথ আমি 3 ঘন্টা পড়বো, বা তোমার জন্য সুইটেবল যে টাইমটা হয় সেই টাইমটা তুমি যদি আলাদা আলাদা ভাগ ভাগ করে নাও, সেই টাইমের মধ্যে কিন্তু তোমার পড়াশোনার একটা টার্গেট থাকবে। আর টার্গেট ছাড়া পড়াশোনা করলে আসলে দেখা যাবে সারাদিনই বসে আছো কিন্তু তোমার পড়াশোনা হচ্ছে না। রাতে তোমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে যে আসলে আমার সারাদিন কিছুই পড়া হয়নি, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য রুটিন করে পড়াশোনা করা কিন্তু খুবই ইফেক্টিভ পড়াশোনা হয়। এরপরে আসি মডেল টেস্ট এবং রিভিশনের ব্যাপারে। তোমার সিলেবাস শেষ হওয়ার পরে তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি মডেল টেস্ট দিবে, অর্থাৎ এসএসসি কোয়েশ্চেনের অনুরূপ প্রশ্নে তুমি যতবার এক্সাম দিবে, এক্সাম দেওয়ার সাথে সাথে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট এবং এক্সাম হল এক্সপিরিয়েন্স প্রতিটা জিনিসই কিন্তু বৃদ্ধি পাবে। এবং তোমার এক্সপিরিয়েন্স যত হবে, আস্তে আস্তে তুমি যত প্র্যাকটিস করবে, ব্যাপারটা কিন্তু তোমার জন্য খুব ইজিয়ার হয়ে যাবে মেইন এক্সামে অ্যান্সার করা। এবং মেইন এক্সামে কীভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবে, কীভাবে প্রতিটা প্রশ্নে অ্যান্সার করবে, সব কিছু কিন্তু তোমার আগে প্র্যাকটিস থাকবে। আর এই প্র্যাকটিসটা থাকার কারণে তুমি কিন্তু খুব ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারবে। আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরে প্রতিটা টপিক বুঝে বুঝে শেষ করে। এবং এমন হতেই পারে যে তুমি কোনো চ্যাপ্টার বুঝতে পারছো না, কোনো চ্যাপ্টার তোমার জন্য খুবই কঠিন মনে হচ্ছে। যেসব চ্যাপ্টার তোমার কঠিন মনে হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করো এবং প্রতিটা টপিক ধরে ধরে শেষ করো। এবং তোমার কাছে এখনও প্রচুর সময় আছে। আমি যদি এসএসসি 26-এর কথা বলি, মোটামুটি যদি 2026 সালের মার্চ বা এপ্রিলেও পরীক্ষা হয়, ধরলাম ফেব্রুয়ারিতেও পরীক্ষা, তোমার কাছে কিন্তু এখনও বেশ কয়েক মাস সময় আছে। এই কয়েক মাস সময়ের মধ্যে তুমি যদি তোমার ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করতে পারো এবং সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নিতে পারো, তোমার ল্যাকিংসগুলোর প্রতি এক্সট্রা টাইম দিয়ে হোক বা প্র্যাকটিস বাড়িয়ে হোক বা হচ্ছে তোমার প্রবলেম সলভিং করে হোক, যেভাবেই হোক, তুমি যদি টপিকগুলো শেষ করো এবং আত্মবিশ্বাস থাকে তোমার মধ্যে যে ইনশাল্লাহ তুমি পারবে, তাহলে কিন্তু তোমার জন্য আসলে কোনো কিছুই খুব একটা কঠিন না। তো এই ছিল আজকে আমাদের আয়োজন, ছোট একটা ভিডিও ছিল সাজেশনমূলক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।